ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি, এবং আরো একটা নতুন এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজকে। এবং আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত এই এপিসোডের সঙ্গে থাকবেন। সবসময় ভাগ্যে ভালো ঘটনা যে থাকেই এমনটা না, আবারও একটা ভালো ঘটনা আমাদের হাতে এসেছে। এবং এই ঘটনাটি আফ্রিকান কালো জাদু নিয়ে আপনারা অনেকেই শুনেছেন এর ফার্স্ট পার্ট। আজকে এর সেকেন্ড পার্টটা আমরা শোনাবো আপনাদেরকে। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন এবং প্রতিটা মুহূর্ত আমাদের সাথে উপভোগ করবেন। চলুন কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাই। আমি মোহাম্মদ মেহেদি হাসান, লিখছি দুবাই থেকে। আপনার ইউটিউব চ্যানেলে প্রচারিত হয়েছিল আমার পাঠানো একটি আফ্রিকান ঘটনা। ঘটনাটি প্রচার করার জন্য আপনাকে, গোলাম রাব্বি ভাই সহ আপনার পুরো টিমকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। যাই হোক, আজকে আপনাদের জন্য আফ্রিকান ব্ল্যাক ম্যাজিকের ঘটনা নিয়ে হাজির হয়েছি। আশা করছি এই ঘটনাটি আপনাদের এবং লিসনারদের ভালো লাগবে। Black is not a color. Black is a symbol of attitude. বাক্যটা বলেছিলেন আমার এক বড় ভাই। ওনার নাম হচ্ছে ববি। উনি পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ান নাগরিক। ববি ভাইয়ের বয়স 7 বছর হবে। তিনি বেশ হাসি খুশি এবং ফ্রেন্ডলি একজন মানুষ। ববি ভাই আরব আমিরাতের সার্জা স্টেটে আল নাহদা 2 এই এলাকাতে থাকেন। তিনি প্রায় 25 বছরের বেশি সময় ধরে এখানে আছেন। আমি থাকি আল নাহদা 1 অর্থাৎ দুবাই সাইডে। তবে আমাদের দুজনের বাসা খুব কাছাকাছি। দুজনে থাকি দুবাই সার্জা বর্ডারের একেবারে এপারে ওপারে। এখানে তিনি একটি ব্যবসা করেন। ডিসেম্বর মাসের কোনো এক সন্ধ্যায় আমি আর ববি ভাই বসেছিলাম দুবাই আর সার্জা বর্ডারের ধারে একটা নিরিবিলি জায়গায়। সেদিন আবহাওয়াটা ছিল অনুকূলে, মুক্ত বাতাস আর কোলাহল মুক্ত একদম রোমাঞ্চকর পরিবেশে। যদি পাশে থাকে প্রিয় বড় ভাই আর সেই সাথে যদি হয় গল্প, সেটা আবার আফ্রিকান ব্ল্যাক ম্যাজিকের, তাহলে কার না শুনতে ভালো লাগে। আমি গল্প শোনার লোভ সামলাতে না পেরে একরকম মুগ্ধ হয়ে ববি ভাইয়ের কাছে নাইজেরিয়ার অজানা রহস্যময় কালো জাদুর ঘটনা শুনছিলাম। ঘটনা শোনার এক পর্যায়ে আমি ববি ভাইকে প্রশ্ন করেছিলাম, আচ্ছা ভাই, এই যে এত কিছু ঘটে, সেগুলো কি আসলেই ঘটে? ববি ভাই মুচকি হেসে বললেন, গিভ মি ইওর রাইট হ্যান্ড। আমি আমার ডান হাতটা বাড়িয়ে দিলাম। তারপর তিনি আমার হাত ধরে বললেন, নাও ক্লোজ ইউর আইস অ্যান্ড কিপ দেম ক্লোজড। চোখ বন্ধ করার প্রায় 2 মিনিট পর ববি ভাই বললেন, নাও ওপেন ইউর আইস। আমি চোখ খুললাম। ববি ভাই জিজ্ঞেস করলেন, হোয়ার ইজ দ্য সাহারা সেন্টার? এটা কি হলো? আমার সামনে থাকা বিশাল একটা শপিং মল, যেটা দুবাই ও সার্জা বর্ডারে অবস্থিত, ওটা তো আমাদের সামনে ছিল। এখন সেটা কোথায় গেল? আমি খুঁজতে থাকি। আশেপাশে ভালো করে চেয়ে দেখি সব ঠিক আছে, কিন্তু শুধু সাহারা সেন্টার নেই। অবাক কাণ্ড। তাছাড়া কিছুটা ভয় পাচ্ছিলাম আমি। আমি কখনো ভাবতেই পারিনি আমার এরকম একটা অভিজ্ঞতা হবে। ততক্ষণে ববি ভাই বুঝতে পেরেছেন আমি একটু নার্ভাস ফিল করছি। উনি আমার কাঁধে হাত দিয়ে বললেন, রিল্যাক্স। আমি কিছু বলে ওঠার আগে উনি বললেন, এটা হচ্ছে দৃষ্টিভ্রম জাদু। ভয় কিছু নেই, চোখ বন্ধ করে আবার তাকাও, তাহলে সব ঠিক হয়ে যাবে। তখন আমার হাত ববি ভাই ধরে রেখেছিলেন। আমি পুনরায় চোখ বন্ধ করে আবার খুললাম। আমি দেখলাম এবার সব ঠিক আছে। এই তো আমার সামনে সাহারা সেন্টার। আমি বেশ অবাক হয়ে যাই। এটা ছিল আমার জীবনের ভিন্ন একটা অভিজ্ঞতা। আমি ববি ভাইকে জিজ্ঞেস করলাম, তাহলে আপনি কি কোনো কবিরাজ? তিনি বললেন, হ্যাঁ, তুমি আমাকে ছোটখাটো একজন কবিরাজ ভাবতে পারো। আমি বললাম, ছোটখাটো বলতে আপনি যেটা আমাকে দেখালেন, মানে দৃষ্টিভ্রম জাদু, এটা কি কোনো ছোটখাটো বিষয়? তখন ববি ভাই বললেন, এটা অতি সাধারণ বিষয়। আমি যে জাদুবিদ্যা জানি তার তুলনায় এটি একটা একদম প্রাথমিক জাদু। তুমি হয়তো জানো না, আমাদের আফ্রিকাতে 4 শ্রেণীর
আফ্রিকান ভাষাতে তিনেল, উমনে, পুনা এবং নোয়া বলে। তিনেল হচ্ছে চতুর্থ শ্রেণীর কবিরাজ, যারা সাধারণত গ্রামগঞ্জে জাদুর খেলা দেখায়, তাছাড়া টুকটাক জাদু জানে আর ছোটখাটো সমস্যার সমাধান তারা করতে পারে। উমনে হচ্ছে তৃতীয় শ্রেণীর কবিরাজ, যারা সাধারণত সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানগুলো পরিচালনা করে। সেখানে অনেক ধরনের অনুষ্ঠান হয়ে থাকে যেগুলো কালো জাদুর মাধ্যমে হয়ে থাকে, যেমন ভুডো, গুনগুন ইত্যাদি। এই ভুডো ও গুনগুন সম্পর্কে একটু পরে বলছি। এরা ভুডো বিদ্যার চর্চা ছাড়াও প্রথম কালজাদু বিদ্যাতে মোটামুটি পারদর্শী হয়ে থাকে। তাছাড়া অনেক সমস্যার সমাধানও করতে পারে। পুনা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর কবিরাজ, যারা অনেক অভিজ্ঞ হয়। এরা ভয়ঙ্কর ভয়ঙ্কর কালজাদু করে থাকে, যেমন বান মেরে মানুষ মেরে ফেলা, তারপর ভয়ঙ্কর ভয়ঙ্কর পিশাচ বন্দি করে তাদেরকে দিয়ে কাজ করানো ইত্যাদি ইত্যাদি। তাছাড়া অন্যান্য বিষয় আরো পরে আছে। নোয়া হচ্ছে প্রথম শ্রেণীর কবিরাজ। এরা মূলত গুরু শ্রেণীর কবিরাজ হয়, আর যার যার গোত্রের কবিরাজের সর্দার হয় তারা। এরা সর্বোচ্চ স্তরের কালজাদু চর্চা করে থাকে, যেমন আত্মাবন্দি জাদু, আয়নাবন্দি জাদু, আত্মা বা কারিন ফেরানো জাদু, জিনের ওপরে কালজাদু করা, রেড ম্যাজিক করা ইত্যাদি। এরা অনেক জটিল কালজাদুর সমাধান করতে পারে। এই নোয়াদের ভেতরে আবার দুই শ্রেণীর নোয়া আছে, যেটাকে বাংলায় বলে সাধারণ নোয়া আর অভিজ্ঞ নোয়া। মোটা দাগে আদিবাসীরা অভিজ্ঞ নোয়া হয়ে থাকে সেখানে। যাই হোক, ববি ভাই বলছিলেন আমি চতুর্থ শ্রেণীর একজন কবিরাজ ছিলাম, তবে আমার ইচ্ছে ছিল অনেক বড় কবিরাজ হবার। কিন্তু আমার সাথে এমন একটা ঘটনা ঘটে গেল, তারপর থেকে আমি এই জাদুর চর্চা একদম ছেড়ে দিয়ে এই দেশে চলে আসি। আমি বললাম, আপনি যদি আপনার সেই ঘটনাটা আমাকে বলতেন, তাহলে আমি সেটা লিখে আমাদের বাংলাদেশের একটা জনপ্রিয় ভৌতিক প্ল্যাটফর্মে পাঠাতাম। ববি ভাই তারপর তার ঘটনা ভূত.com শেয়ার করতে রাজি হন। একটা কথা বলে রাখি ভাইয়া, ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত ববি ভাইয়ের কাছ থেকে অনেক কিছু জেনেছি আফ্রিকান ব্ল্যাক ম্যাজিক সম্পর্কে। আমি সেগুলোর মূল বিষয় সংক্ষেপে নোট করে রেখেছি, যাতে আমি ভুলে না যাই। আমি বুঝতে পারছি না ঘটনা কোথা থেকে শুরু করব, তো আমার ক্ষুদ্র মস্তিষ্কে যেটুকু জ্ঞান আছে সেটুকু দিয়ে চেষ্টা করছি ঘটনাগুলো যতটুকু সম্ভব সাজিয়ে লেখার। তো চলুন শুরু করা যাক সেই বহুল আলোচিত আফ্রিকান কালজাদুর ঘটনা। এই ঘটনাগুলো ঘটেছিল পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়াতে। মূল ঘটনা শুরু করার আগে নাইজেরিয়া জাতিগোষ্ঠী নিয়ে কিছু তথ্য দেয়া যাক, তাহলে ঘটনা বুঝতে সুবিধা হবে। তবে এসব তথ্য দেওয়ার আগে আমি ববি ভাইয়ের কাছ থেকে অনুমতি নিয়েছি। আমি ওনাকে বলেছি ভূত.com কখনো কোনো দেশ, জাতি, গোষ্ঠীকে ছোট করে না বা বড়ও করে না। এটা সম্পূর্ণ বিনোদনমূলক একটা প্ল্যাটফর্ম। এখানে শুধু সত্য ভয়ের ঘটনা উপস্থাপন করা হয়। ববি ভাই বলেছেন কোনো সমস্যা নেই, আসলে এই পৃথিবীটা একসময় কুসংস্কারে ভরা ছিল। দিনে দিনে এসবের পরিবর্তন হয়েছে, তবে এখনো অনেক জায়গায় অনেক কিছু চলমান। আপনি আপনার দেশের মানুষের সামনে আমাদের দেশ সম্পর্কে যেটা তুলে ধরবেন সেটা হচ্ছে ইতিহাস। আপনি চাইলেও ইতিহাস পরিবর্তন করতে পারবেন না, আর সেটা সম্ভব না। তো ববি ভাই আমাকে তাদের দেশ ও জাতি সম্পর্কে অনেক তথ্য দিয়েছেন, সেগুলো আমি বর্ণনা করছি। এখানে যদি আপত্তিকর বা বিরক্তিকর কোনো বিষয় থাকে, তাহলে আমি ভূত.com ও লিসেনারদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। নাইজেরিয়াতে মোট 300টির বেশি ছোট বড় জাতিগোষ্ঠী রয়েছে, যার ভেতরে প্রধান 3টা জাতিগোষ্ঠী হচ্ছে হাউসা, ইউরোবা ও ইবো। ববি ভাই হচ্ছে একজন ইবো সম্প্রদায়ের লোক, আর উনি খ্রিস্টান ধর্মের। তো এই প্রধান 3 জাতিগোষ্ঠীর ভেতরে হাউসা হচ্ছে সবচেয়ে বড়। নাইজেরিয়ার মোট জনসংখ্যার প্রায় 31% হচ্ছে হাউসা। তারপর ইউরোবা, মোট জনসংখ্যার প্রায় 16% হচ্ছে ইউরোবা। তারপর ইবো, মোট জনসংখ্যার প্রায় 15% ইবো। ইউরোবা ও ইবো সংখ্যায় প্রায় সমান। নাইজেরিয়ার এক এক অঞ্চলে এক এক জাতির প্রভাব রয়েছে। নাইজেরিয়ার উত্তর অঞ্চলে হাউসার সংখ্যা
ববি ভাইয়ের বাড়ি হচ্ছে নাইজেরিয়ার পশ্চিম অঞ্চলে। সেখানে ইউরোবা সংখ্যাগুরু আর ইবোরা সংখ্যালঘু। সঙ্গত কারণে আমি জায়গার নাম বলছি না। এই যে বিভিন্ন জাতি, এদের ভেতরে আবার বিভিন্ন ধর্মের মানুষ রয়েছে। এদের পরস্পরের ভেতরে যেমন দ্বন্দ্ব রয়েছে, নিজেদের ভেতরেও অনেক দ্বন্দ্ব রয়েছে। যেমন ইউরোবাদের ভেতরে মুসলিম, খ্রিস্টান ও অন্যান্য ধর্মের মানুষ আছে। আবার এদের ভেতরে উপজাতি আছে, উপজাতিদের আবার নির্দিষ্ট ধর্ম আছে, তারা আবার আলাদা আলাদা কালচার মেনে চলে। আর এই ইউরোবাদের সাথে উপজাতি ইউরোবাদের দ্বন্দ্ব আছে। তাদের ধর্ম, কর্ম, মতের অনেক বিভেদ রয়েছে। যদি কালো জাদুর কথা বলেন, তবে উপজাতিরা এসব বিষয়ে সবসময় অভিজ্ঞ এবং শ্রেষ্ঠত্ব লাভ করেছে। হাউসা ও ইবোদের ভেতরে ঠিক একই বিষয় লক্ষ্য করা যায়। আপনি হয়তো জানেন, নাইজেরিয়াতে 1967 সালে গৃহযুদ্ধ হয়েছিল। এই গৃহযুদ্ধের প্রধান একটা কারণ হচ্ছে জাতিগত দ্বন্দ্ব। তো নাইজেরিয়াতে যে সমস্ত বিষয়গুলো দেখা যায়, যে অঞ্চলটিতে যে জাতি সংখ্যাগুরু তারা বাকি সংখ্যালঘু জাতিদের উপরে প্রভুত্ব করে। প্রায় অঞ্চলে সংখ্যাগুরুত্ব দ্বারা সংখ্যালঘুরা চরম বৈষম্যের শিকার। বর্তমানে এসব দ্বন্দ্বের হার তুলনামূলকভাবে অনেক কমে গেলেও এখনো সেখানে অনেক জায়গায় এই জাতিগত দ্বন্দ্বের দেখা মেলে। এই দেশটিতে প্রচুর কালো জাদুর চর্চা হয়। তাছাড়া নাইজেরিয়ার বিশাল একটা জনগোষ্ঠী ভুডো বা কালো জাদু ধর্মে বিশ্বাসী। ভুডো হচ্ছে তাদের ভাষায় প্রজ্ঞা ও কল্যাণের প্রতীক। তবে এই ধর্মটি কিন্তু অন্যান্য ধর্ম থেকে একদমই আলাদা, কেননা ধর্মের চেয়েও এর সাথে তাদের একান্ত নিজস্ব একটি দর্শন ও আদর্শ জড়িয়ে আছে। এই ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো এটি একই সাথে সর্বেশ্বর এবং একেশ্বরবাদী। ববি ভাই বলছিলেন, প্রতি বছর একটা বিশেষ দিনে এই ভুডুয়ানরা একটা গুনগুন অনুষ্ঠানের আয়োজন করে থাকে। সেদিন একজনকে বিশেষ সাজে সাজানো হয়। এই গুনগুন অনুষ্ঠানে যিনি গুনগুন সেজে থাকেন, তিনি বিভিন্ন রঙের লম্বা লম্বা জামা পরে বাড়ি বাড়ি ঘুরে বেড়ান। তাদের বিশ্বাস, এই দিনে তাদের পূর্বপুরুষদের আত্মা ফিরে আসে। তবে একটা ভয়ঙ্কর বিষয় আছে এখানে। এই গুনগুন যখন বাড়ি বাড়ি ঘুরে বেড়াবে, তখন তার থেকে বেশ দূরত্ব বজায় রাখতে হয়। যদি কেউ ভুল করে এই গুনগুন সাজে সজ্জিত ওই ব্যক্তির কাছে যান, তবে গুনগুন সাজে সজ্জিত ব্যক্তিটি সহ যে ব্যক্তি তার কাছে যাবে, সেই ব্যক্তি অর্থাৎ দুজনের একসাথে মৃত্যু হবে। একবার ববি ভাইয়ের এলাকায় গুনগুন অনুষ্ঠানে দুজন ব্যক্তি একসাথে মারা গেল। একজন নাকি ভুল করে গুনগুনকে স্পর্শ করে ফেলে। তারপর বিদ্যুতের শক খেয়ে মানুষ যেমন মুহূর্তের মধ্যেই দগ্ধ হয়ে যায়, ঠিক তেমনি করে ওই দুজন মারা গেলেন। এটা ববি ভাই নিজে দেখেছেন। তাছাড়া এখানে মানুষ প্রায় সর্বক্ষেত্রে কালো জাদুর ব্যবহার করে থাকে। এই যেমন ভালো চাকরির জন্য, ভালোবাসা স্থাপন, সংসারে শান্তির জন্য ইত্যাদি ইত্যাদি। তাছাড়া খারাপ দিক তো আছেই। ফুটবল নাইজেরিয়ার একটি জনপ্রিয় খেলা, এটা আমরা সবাই জানি। ববি ভাই বলছিলেন, ওই যে বড় বড় তারকা ফুটবলাররা, তাদের অনেকেই কবিরাজের শরণাপন্ন হয়েছেন বিভিন্ন সময়ে। রোমান, ক্যাথলিক, খ্রিস্টান ও প্র্যাকটিসিং মুসলিম ব্যতীত মোটামুটি সবাই প্রত্যক্ষ পরোক্ষভাবে কালো জাদুর চর্চা করে থাকেন অথবা শরণাপন্ন হয়ে থাকেন। এখানে সবচেয়ে ভয়ঙ্কর যে বিষয়টি লক্ষ্য করা যায়, সেটি হচ্ছে এখানে এক জাতি অন্য জাতির ওপরে কালো জাদু করে থাকে। এবার হয়তো বুঝতে পারছেন আমি কেন এত কথা বললাম। আজকের গল্পের মূল বিষয় হচ্ছে দুই জাতি অর্থাৎ ইউরোবা এবং ইবোদের ভেতরে কালো জাদুর লড়াইকে কেন্দ্র করে। এবার মূল ঘটনায় আসা যাক। ববি ভাই তার বর্তমান বয়স হিসাব করে বলেছেন, এই ঘটনার সূত্রপাত তার জানা মতে 1980 দশকের শেষের দিকে একটা সময় হয়ে থাকে। সব পক্ষের শত হাজার বছর ধরে চলমান জাতিগত দ্বন্দ্ব থাকলেও পূর্বের সব ঘটনা যেগুলো কালো জাদু সম্পর্কিত, ওসব ঘটনা জানা ও বর্ণনা করা সম্ভব না হলেও ওই সময়ের কিছু ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিতে সক্ষম হয়েছেন ববি ভাই। তো ইবোরা ইউরোবাদের দ্বারা চরম বৈষম্যের শিকার হয়ে তারা সিদ্ধান্ত নেন যে
ইউরোবাদের ভেতরে যারা তুলনামূলক বেশি ইবো বিদ্বেষী অর্থাৎ উগ্র স্বভাবের, তাদের উপরে কালো জাদু করবে। ঘটনা বোঝার সুবিধার্থে আমি এখানে ছদ্মনাম ব্যবহার করছি। ধরুন কেভিন, সে হচ্ছে ববি ভাইয়ের ইবো গোত্রের একজন প্রধান কবিরাজ বা কবিরাজ সর্দার। এই কেভিন হচ্ছে একজন নোয়া বা অভিজ্ঞ কবিরাজ। এখন ওখানে বসবাসরত যত ইবো আছে সবাই কেভিনের কাছে যায়, তারপর তাকে বলে, কেভিন কিছু একটা করুন, এই ইউরোবাদের অত্যাচার আর সহ্য হচ্ছে না, ওদেরকে একটা উচিত শিক্ষা দিন। তখন কেভিন বলে, ঠিক আছে, আমি ইউরোবাদের সাহায্য করব, তবে আমাকে একদিন সময় দাও, আমাকে ভাবতে দাও কি জাদু করা যায় ওদের উপরে। পরের দিন কেভিন ইবো প্রধান সবাইকে ডেকে বলে, আমি ওদের উপরে কিছু রক্ত চোষা পিশাচ শ্রেণীর জিন চালান করে দেব। এই পিশাচগুলো ওদের শরীরের সব রক্ত খেয়ে ফেলবে আর ওরা এক সময় রক্ত শূন্য হয়ে মারা যাবে। পরবর্তীতে এই কাজটি করা হয়েছিল একটি রিচুয়ালের মাধ্যমে। যেদিন এই রিচুয়াল করা হয় সেদিন কেভিন বিশেষ এক পোশাক পরে। তারপর সন্ধ্যার পরে কেভিন ও তার 12 জন শিষ্য মিলে কেভিনের বাড়ির উঠোনে শুরু করে দেন রিচুয়াল। ঠিক উঠোনের মাঝখানে কেভিন একটা ছাগল এনে সেই ছাগলের গায়ে মন্ত্র পড়ে ফুঁ দিতে থাকেন। তারপর 3টা থালা ছাগলের সামনে রাখেন। 3টা থালার একটা থালার ওপরে কিছু লাল রঙের গুঁড়া অর্থাৎ রং রাখেন, আর একটা থালার উপরে একটা কাঁচের বোতল ভর্তি পানি রাখেন। সেখানে কিসের পানি ছিল তা আসলে জানা যায়নি। ওইদিকে কেভিনের শিষ্যরা ওই ছাগলকে ঘিরে গোল হয়ে অদ্ভুত এক নৃত্য করতে থাকে, মানে শুধু 2 পা নাচিয়ে ওই ছাগলের চারপাশে ঘুরতে থাকে। ওদিকে কেভিন রঙের থালা থেকে রং নিয়ে মন্ত্র পড়ে ছাগলের গায়ে মাখাতে থাকে, আর একটু পর পর ওই কাঁচের বোতল থেকে কিছু পানি মুখে নিয়ে ফুস করে ছাগলের দিকে পানি নিক্ষেপ করে। এতে অনেকটা ছড়িয়ে ছিটিয়ে পানিগুলো ছাগলের গায়ে লাগে। এভাবে চলে প্রায় 10 মিনিট। এরপর কেভিন একটা লম্বা ধারালো রামদা নিয়ে আসে, আর কেভিনের শিষ্যরা এক ধরনের কাঠের বাদ্য বাজাতে থাকে, যেটা আকারে একটা গোল বাটির মতো হলেও অনেকটা ঢোলের মতো বাজতে থাকে। তারা তখন বাদ্য বাজিয়ে ছাগলটির চারপাশে গোল করে নৃত্য করছে আর সুর করে একটা শব্দ বারবার বলছে। এর অর্থ হচ্ছে হেসো হেসো। এদিকে কেভিন রামদা হাতে নিয়ে ছাগলের সামনে বিভিন্ন অঙ্গভঙ্গি করতে থাকে। কি ভাবছেন? কেভিন এক্ষুনি এই ছাগলটাকে বলি দেবে, আর এই বলির মাধ্যমে কোনো একটা জিন চালান করে দেবে তাদের প্রতিপক্ষের ওপর। আমিও এটাই ভেবেছিলাম, কিন্তু আসলে সেটা হয়নি। বাবু ভাই বলছিলেন এই যে রিচুয়াল, এর মাধ্যমে একজন শক্তিশালী পিশাচকে বন্দী করা হবে। ওই পিশাচটা এই ছাগলের শরীরে প্রবেশ করতে বাধ্য হবে, তারপর বলি দেয়া হবে ওই ছাগলের ভেতরে থাকা পিশাচকে। যাই হোক, তারা ওভাবে বাদ্য বাজিয়ে নেচে নেচে বলছে সে একই কথা, এসো এসো এসো, অর্থাৎ ওই পিশাচটাকে ডাকছে। এভাবে চলতে থাকে বেশ কিছুক্ষণ। একটা সময় ছাগলটা ওখানে দাঁড়িয়ে হুঙ্কার দিতে থাকে। একটা ছাগল কি ধরনের শব্দ ব্যবহার করতে পারে, কিভাবে ডাকতে পারে, সেটা সকলের জানা আছে, কিন্তু ওই ছাগলটা তখন যে ধরনের শব্দ ব্যবহার করছে তাতে মনে হচ্ছে এটা কোনো ভয়ঙ্কর জন্তু হবে। তার অমল হুঙ্কার শুনে উপস্থিত সবাই বুঝতে পারে এখন এই ছাগলের ভেতরের পিশাচ বন্দী হয়েছে। তখন তারা আনন্দে উল্লাস করতে থাকে। একটু খেয়াল করুন, পিশাচ বন্দী হয়েছে দেখে তারা উল্লাস করছে। আর এই ঘটনা যদি আমাদের দেশে কোথাও হতো আর আমরা যদি সেটা বুঝতে পারতাম আমাদের সামনে থাকা ছাগলের ভেতরে একটা ভয়ঙ্কর পিশাচ আছে, তখন আমাদের কি অবস্থা হতো? তাহলে বোঝা যায় এই সব বিষয় তাদের কাছে ডাল ভাতের মতো। আসলেই ভয়ঙ্কর ব্যাপার। যাই হোক, ছাগলের ভেতরে থাকা পিশাচটা হুঙ্কার দিতে থাকে, কিন্তু মজার বিষয় হচ্ছে ছাগলটা রাগে গর্জন করলেও ওই জায়গা থেকে নড়াচড়া করছে না। এটা দেখে মনে হচ্ছে অদৃশ্য কিছু তাকে
যে একসাথে এত মানুষ নাচানাচি করছে, বাদ্য বাজাচ্ছে, তার আগে তারা শরীরে রং মাখালো, বোতল থেকে পানি মুখে নিয়ে তার দিকে নিক্ষেপ করলো। এত কিছু হলো সেখানে, আর ছাগলটা ওখানে দাঁড়িয়ে থাকলো। সে পালাতে পারুক আর না পারুক, অন্তত ছোটাছুটি তো করবে। তখন ববি ভাই হেসে আমাকে বললেন, ছোট ভাই, এইটাই তো কালো জাদু। ওই ছাগলকে সম্পূর্ণ বশ করে রাখা হয়েছিল। যাই হোক, একসময় কেভিন এক কোপে ছাগলের ঘাড় থেকে মাথা আলাদা করে ফেলে। যখনই কোপ মেরেছে তখন ওই ছাগলটা এত জোরে আর্তনাদ করে উঠেছে, সেই আর্তনাদে পুরো বাড়িটা কেঁপে ওঠে। ওই আর্তনাদ মূলত ছাগলের ভেতরে থাকা পিশাচটার। কেভিন ছাগলের কাটা মাথাটা ওই খালি পড়ে থাকা তৃতীয় থালার ওপর রেখে দেয়। ওদিকে ছাগলটা বলি দেওয়ার সাথে সাথে কেভিনের একজন শিষ্য একটা মাটির পাত্র এনে ছাগলের রক্তগুলো ওই মাটির পাত্রে সংগ্রহ করে। তারপর কাঁটা মাথা ও পাত্র ভর্তি রক্ত নিয়ে কেভিন চলে যায় তার ছোট ঘরে। বলে রাখা ভালো, আফ্রিকান কবিরাজদের আলাদা ঘর থাকে, সেখানে তারা তাদের কবিরাজি কর্মকাণ্ড করে থাকে। যাই হোক, পরবর্তীতে জানা যায় ইবোরা যখন কেভিনের কাছে বলে ইউরোবাদের উপরে কালো জাদু করতে হবে, কার কার উপরে কালো জাদু করতে হবে সবার নাম নিয়ে কেভিন গত রাতে একজন শক্তিশালী পিশাচ জিনের সাথে কথা বলে। এটা ছিল চুক্তি জাদু। চুক্তি জাদু হচ্ছে জিনের সাথে চুক্তি করে কাজ করানো। প্রথমে কবিরাজ সিদ্ধান্ত নেন কি জাদু করতে চান, তারপর কবিরাজ কাজের ধরন অনুযায়ী সেই জিনকে আহ্বান জানান। যেমন ধরেন, কোন জিন মানুষের রক্ত খেয়ে ফেলতে পারে, কোন জিন মানুষকে পাগল বানিয়ে রাখতে পারে, ইত্যাদি ইত্যাদি। কেভিন সিদ্ধান্ত নেন সে উগ্র ইউরোবাদের রক্ত শূন্য করে মারবে, যাতে বিষয়টা সহজে কেউ বুঝতে না পারে। তার ভাবনা অনুযায়ী সে গত রাতে একজন পিশাচকে আহ্বান করে যে কিনা মানুষের শরীর থেকে রক্ত চুষে খেয়ে ফেলতে পারে। কেভিনের আহ্বানে ওই রকম একটা পিশাচ কেভিনের ডাকে সাড়া দিয়ে তার কাছে আসে। তখন কেভিন ওই জিনকে বলে, আমার একটা কাজ করে দিতে হবে। জিন জিজ্ঞাসা করে, কি কাজ? তখন কেভিন বলে, তোমাকে যাদের নাম বলবো তুমি তাদের রক্ত খেয়ে ফেলবে। এই কাজের জন্য তুমি আমার কাছে কি চাও? তখন জিন বলে, আমি মানুষের রক্ত খেতে পছন্দ করি, এটা ঠিক, তবে এই কাজ করতে হলে তোমাকে দুটো কাজ করতে হবে। কেভিন জিজ্ঞেস করে, কি কাজ করতে হবে? তখন ওই জিন বলে, তুমি যেমন তোমাদের শত্রুদের মেরে ফেলতে চাইছো, ঠিক আমিও আমার একজন শত্রুকে হত্যা করতে চাই তোমার মাধ্যমে। একটা কথা, মানুষের ভেতরে যেমন শত্রুতা থাকে, জিনদের ভেতরেও তেমন শত্রুতা আছে। যাই হোক, কেভিন বলে, তোমার প্রথম কাজ আমি করে দেব, মেরে দেব তোমার শত্রুকে তুমি যাকে মারতে চাও। দ্বিতীয় কাজ কি সেটা বলো। তখন জিন বলে, আমি আমার শত্রুর তাজা রক্ত পান করতে চাই আর তার মাথাটা চিবিয়ে খেতে চাই। কেভিন বলে, ঠিক আছে, তাই হবে। ওই যে ছাগলের ভেতরে থাকে একটা পিশাচ বন্দি করে তাকে বলি দেয়া হলো, ওই বলি হওয়া জিনটা ছিল কেভিনের সাথে চুক্তি করা জিনের শত্রু। তো এভাবেই ইবোদের কবিরাজ সর্দার একটা জিনের সাথে চুক্তি করে ইউরোবাদের ওপরে কালো জাদু করলো। পরবর্তীতে নাকি এই জাদুর প্রভাবে ইউরোবাদের অনেকে রক্ত শূন্যতায় ভুগে মারা যায়। কি ভাবছেন, ইউরোবারা কিছু বুঝতে পারেনি? ইবোরা তাদের ওপরে কালো জাদু করেছে এটা ইউরোবারা জেনে যায়, তারপর তারা ইবোদের ওপরে কালো জাদু করে। একটা কথা বলে রাখা ভালো, জাদুবিদ্যায় কেউ কারো থেকে কম না। হাউসা, ইবো, ইউরোবা এই তিন জাতিদের কাছে রয়েছে কালো জাদুর বই। যাই হোক, প্রতিশোধ হিসেবে ইউরোবা ইবোদের ওপরে ভয়ঙ্কর এক কালো জাদু করে। এই জাদুকে বলে আত্মঘাতী কালো জাদু, অর্থাৎ এই জাদু যার উপরে প্রয়োগ করা হবে সে নিজে আত্মহত্যা করে মারা যাবে। সেবার ইউরোবাদের এই জাদুর ফলে নাকি 10 জনের বেশি ইবোরা আত্মহত্যা করেছিল। একসাথে এত মানুষ আত্মহত্যা করছে, এটা কোনো স্বাভাবিক বিষয় ছিল কি? ইবোরা বুঝতে পারে আসলে ঘটনা কি ঘটছে। আমি দুঃখিত, এই জাদু করার নিয়মটা আমি জানতে পারিনি, যেটা আমাকে ববি ভাই বলতে পারেননি। তবে এই জাদু কাটানোর যে প্রক্রিয়া ছিল সেটা ববি ভাই আমাকে বলেছেন। যখন ইবোরা ইউরোবাদের দ্বারা কালো জাদুতে আক্রান্ত হয়ে নিজে
ওপরে ইউরোবারা ওইসব ভয়ঙ্কর জিন চালান করে দিয়েছে, যারা মানুষকে নিয়ন্ত্রণে রেখে আত্মহত্যা করতে বাধ্য করছে। এখন এটার একটা সমাধান দরকার। কি সেই সমাধান, আর সেটা কিভাবে করা হলো এখন বর্ণনা করছি। এর সমাধান হচ্ছে একটাই, আর সেটা হচ্ছে ইউরোবাদের চালান করা জিনদের হত্যা করা। কিভাবে হত্যা করা হলো এখন সেটা জানবো। যেদিন ওই জিনদের কেভিন হত্যা করলো, সেদিন কেভিন আর তার 12 সদস্যের শিষ্যরা সন্ধ্যায় একটা যজ্ঞ করে। যজ্ঞটা করেছিল যেভাবে, কেভিন অনেকগুলো কাঠের পুতুল নিয়ে আসে, আর তার সংখ্যা প্রায় 20টা হবে। তারপরে একটা পুতুলকে উঠোনের মাঝে রেখে ওই পুতুলকে কেন্দ্র করে বাকি পুতুলগুলোকে ওই কেন্দ্রীয় পুতুলের চারপাশে গোল বৃত্ত করে সাজায়। ওদিকে কেভিনের শিষ্যরা এক ধরনের ফুলের পাপড়ি ছিঁড়ে একটু একটু করে প্রত্যেকটা পুতুলের মাথার উপর রাখে। বাকি পুতুলদের তুলনায় কেন্দ্রীয় পুতুলের মাথায় ফুলের পাপড়ি একটু বেশি রাখে। তারপর কেভিন উপস্থিত সবাইকে বলে, এখন যার যার ঘরে ফিরে যাও, কাল সব ঠিক হয়ে যাবে, আর কেউ আত্মহত্যা করবে না। এই বলে কেভিন তার ছোট ঘরে চলে যায় তার শিষ্যদের নিয়ে। যাই হোক, কেভিন শিশুদের নিয়ে চলে যায় সেই রিচুয়ালের ঘরে, বাকি অংশ শুরু করে এবং পুতুলগুলো ওভাবে উঠোনে পড়ে থাকে। আমি ববি ভাইকে জিজ্ঞাসা করলাম, কেভিন ওই ঘরে গিয়ে কি করলো? ববি ভাই বললেন, ওখানে বসে বসে সে তার তন্ত্রমন্ত্র পড়ে কিছু ভয়ঙ্কর জিনকে আহ্বান করলো। সেদিন গভীর রাতে নাকি অনেকগুলো আলো এসে এক এক করে উঠোনে থাকা ওই পুতুলদের ভেতরে প্রবেশ করে। তারপর সেগুলো মানুষের মতো করে চলতে শুরু করে এবং একসময় হাওয়ায় মিলিয়ে যায়। এই দৃশ্য নাকি ববি ভাইয়ের একজন প্রতিবেশী দেখেছিলেন, যেটা তিনি পরবর্তীতে সবাইকে জানিয়েছেন। ওই জিনগুলো কি জিন ছিল, আর তারা কিভাবে ইউরোবাদের চালান করা আত্মহত্যা প্রতিরোধ করলো বা বাধা দিল, জিনদের হত্যা করলো, এই বিষয়ে বেশি কিছু জানাতে পারেননি ববি ভাই। তবে এই রিচুয়ালের মাধ্যমে ইউরোবাদের কালো জাদু নষ্ট করতে সক্ষম হয় ইবো কবিরাজদের সর্দার কেভিন। এরপরেও অনেকবার দুই জাতির ভেতরে কালো জাদুর লড়াই চলেছে। দুই পক্ষ দুই পক্ষের ওপরে ভয়ঙ্কর জাদু করেছে, যার অনেক কিছু ববি ভাই আমাকে বললেও সঙ্গত কারণে আমি সেগুলো এড়িয়ে যাচ্ছি। তবে দুই জাতির ভেতরে চলমান কালো জাদুর লড়াইয়ে সবচেয়ে ভয়ঙ্কর জাদু কি ছিল, সেটা কিভাবে করা হলো এবং তার সমাধান কিভাবে এলো, সেটা আমি বর্ণনা করব। বর্ণনা করার আগে কিছু কথা বলে নিতে চাই। সেখানে প্রত্যেকটা জাতির ভেতরে অনেক ধরনের কুসংস্কার রয়েছে। যেমন ইউরোবাদের ভেতরে একটা প্রথা আছে, সেটা হচ্ছে নিজের ইচ্ছাতে বলিদান, অর্থাৎ যিনি বলি হবেন তিনি সম্পূর্ণ নিজের ইচ্ছাতে বলি হবেন। ধরেন, যুদ্ধ চলাকালীন সময়ে অনেক দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে আত্মঘাতী কাজ করেন কেউ। বিষয়টা অনেকটা সেরকম। ইউরোবা নিজেদের জাতি ও গোত্রের স্বার্থে স্বেচ্ছায় নিজের জীবন উৎসর্গ করে থাকেন। তারপর ইবোদের ভেতরে একটা প্রথা রয়েছে, যেমন যমজ বাচ্চা বলি। ধরুন কারো যমজ বাচ্চা রয়েছে, ওই বাবা মা স্বেচ্ছায় তাদের সন্তানকে বলি দিতেন। ওই সন্তানের পিতা মাতার বিশ্বাস তারা অনেক ভাগ্যবান ও ভাগ্যবতী বলে সৃষ্টিকর্তা তাদেরকে জোড়া বাচ্চা উপহার দিয়েছেন। এখন তাদের উচিত এই জোড়া বাচ্চা সৃষ্টিকর্তার নামে উৎসর্গ করা। তারপর হাউসাদের ভেতরে একটা প্রথা রয়েছে, বিশেষ একটা সময়ে একজন নববধূকে বলি দেয়া। প্রথমে কোনো একটা মেয়েকে বলির জন্য নির্বাচন করা হয়, তারপর তাদের ভেতরে একজনের সাথে তাকে বিয়ে দিয়ে সেই বধূকে বলি দেয়া হয়। এগুলো সবকিছু ছিল কালো জাদুর অন্তর্ভুক্ত। এক সময় সেখানে ব্রিটিশদের পদার্পণ হয়। তখন ব্রিটিশ শাসন আমলে এসব প্রথার ঘোর বিরোধিতা শুরু করে ব্রিটিশরা। তারপর সেটা মোটা দাগে বন্ধ করতে সক্ষম হলেও এখনো অনেক জায়গায় অতি গোপনে এই সব কর্মকাণ্ড চলে বলে জানিয়েছেন ববি ভাই। যাই হোক, ববি ভাই বলছেন, ইবো এবং ইউরোবাদের ভেতরে অনেকবার কালো জাদুর লড়াই চলেছে, যেটা এখনো অর্থাৎ এই 2025 সালে এসেও চলমান। আর ভেতরে ইউরোবারা আমাদের ইবোদের ওপরে
এমন এক ভয়ঙ্কর কালো জাদু করে বসলো যেটার ফলে অনেক ইবো মারা গেল, আর ওই জাদু কাটাতে অনেক বেগ পেতে হয়েছিল। একদিন সকালবেলা হঠাৎ করে কেভিনের রক্ত বমি শুরু হয়। খবর পেয়ে সবাই কেভিনের কাছে ছুটে গেলাম আমরা, যে দেখি ঘর থেকে শুরু করে পুরো উঠোন জুড়ে শুধু রক্ত আর রক্ত। অবাক করা বিষয় হচ্ছে, কেভিন এভাবে বমি করছে আর তার বমির সাথে শুধু তাজা রক্ত বের হচ্ছে, কিন্তু কেউ তাকে ধরছে না। তাকে ধরে হাসপাতালে নেবে সেটা না করে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছে। আমরা কেভিনকে ধরার জন্য এগিয়ে গেলে কেভিন আমাদেরকে বলে, আমার থেকে দূরে থাকো, আমাকে তোমরা বাঁচাতে পারবে না, আমি এক্ষুনি মারা যাব। তার এমন কথা শুনে আমরা বেশ অবাক হই, সে সাথে মর্মাহত হই। আমরা কেভিনকে জিজ্ঞেস করি, এসব কি করে হলো? তখন কেভিন বলে, ইউরোপরা করেছে। এবার আমরা কেউ বাঁচতে পারবো না। যাই হোক, কেভিন নিষেধ করা সত্ত্বেও আমরা এক প্রকার জোরপূর্বক তাকে ধরাধরি করে হাসপাতালে নেয়ার জন্য রওনা হলে হাসপাতালে নেয়ার আগে সে মারা যায়। সেদিন আমাদের পুরো ইবো গোত্রে এক শোকের ছায়া নেমে আসে, কেননা কেভিন ছিল ইবো কবিরাজ সর্দার। কেভিনের লাশ তার ধর্ম অনুযায়ী দাফন করা হয়। কেভিন মারা যাওয়ার 2 দিন পরে আমাদের ইবো গোত্রের 3 জন যুবক একইভাবে রক্ত বমি করতে করতে মারা যায়। মৃত্যুর আগে তারা শুধু এটা বলতে চেয়েছিল তারা নাকি গত রাতে স্বপ্নের ভেতরে কিছু খেয়েছে। অবাক করা বিষয় হলো, তারা 3 জন একই স্বপ্ন দেখেছে। তাদের দেখা স্বপ্নটা ছিল এমন, তারা 3 জন একসাথে কোনো একটা ভোজনে গিয়েছে, সেখানে পেট ভরে মাংস খেয়েছে। তারপর তাদের ঘুম ভেঙে যায় পেটের যন্ত্রণায়। মূলত স্বপ্নে মাংস খাওয়ার পর থেকে শুরু হয় পেটে ব্যথা। তারপর ব্যথা ক্রমে বাড়তে থাকে, একসময় সেটা তীব্র থেকে তীব্রতর হয়, আর এক পর্যায়ে শুরু হয় রক্ত বমি। তো এভাবে কেভিন সহ 4 জন মারা যাওয়ার পরে ইবোদের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা বুঝতে পারে এবার ইউরোবারা তাদের উপরে ভয়ঙ্কর কালো জাদু করেছে। তখন ইবোরা মরিয়া হয়ে ওঠে এই কালো জাদু থেকে বাঁচার জন্য। তারা ছুটে যায় বড় বড় ইবো তান্ত্রিক কবিরাজের কাছে। ওই 3 জন ইবো যুবক মারা যাওয়ার পরের দিন ইবোরা পাশের এলাকা থেকে একজন নামকরা ইবো কবিরাজকে নিয়ে আসে ববি ভাইদের এলাকায়। এই কবিরাজ ছিল একজন গুরু শ্রেণীর এবং অনেক অভিজ্ঞ একজন কবিরাজ। ঘটনা বোঝার স্বার্থে আমি এই কবিরাজের একটা ছদ্মনাম ব্যবহার করছি। ধরুন ওই কবিরাজের নাম হেনরি। তো এই হেনরি কবিরাজকে নিয়ে আসার পরে তাকে সবকিছু খুলে বলা হয়। কেভিন সহ কিভাবে 4 জন ব্যক্তি মারা গেল জানানো হয়। সবকিছু শুনে হেনরি বলে, আচ্ছা, আমি আগে দেখি ইউরোবারা তোমাদের উপরে কোন ধরনের কালো জাদু করেছে। তারপর হেনরি ওই সময়ে একটা আসন পেতে বসেন। তারপর চোখ বন্ধ করে বিড়বিড় করে কিছু একটা পড়তে থাকেন। একটা সময় মনে হলো হেনরি একদম ঘুমিয়ে গেছেন ওই বসা অবস্থায়। যাই হোক, কিছুক্ষণ পরে হেনরি তার চোখ খোলেন। তারপর তিনি আসন থেকে উঠে দাঁড়ান। হেনরি বলেন, তোমাদের উপরে ভয়ঙ্কর প্রতিশোধ নিতে ইউরোবারা একজন অভিজ্ঞ ইউরোবা আদিবাসী কবিরাজ সর্দারকে নিয়ে আসে তোমাদের পুরো গোত্রকে কালো জাদু করে শেষ করে দেবার জন্য। ওই ইউরোবা কবিরাজ ছিল একজন অতি অভিজ্ঞ নোয়া। তখন ওই আদিবাসী ইউরোবা কবিরাজ সর্দার ওখানকার ইউরোবাদের বলেন, কিছুদিন পরে সূর্যগ্রহণ হবে। ওই সূর্যগ্রহণের সময় তোমাদের ভেতর থেকে একজন স্বেচ্ছায় যদি বলি হতে রাজি হয়, তবে এই বলির মাধ্যমে ইবোদের উপরে ভয়ঙ্কর কালো জাদু করতে পারবো, যে জাদু কাটানোর ক্ষমতা ইবোদের নেই। তারপর ইউরোবাদের ভেতরে একজন রাজি হয় স্বেচ্ছায় বলি হতে। এভাবে সূর্যগ্রহণের দিন ইউরোবা কবিরাজ একজনকে বলি দিয়ে তোমাদের ওপরে ভয়ঙ্কর কালো জাদু করেছে। ওরা ওই দিন
রিচুয়াল করেছিল, যে রিচুয়ালের মাধ্যমে ভয়ঙ্কর 3টা শক্তিশালী জাদুকর জিনকে তোমাদের উপরে চালান করে দেয়। ইউরোবাদের চালান করা ওই জিন 3টা আদমা জাদুবিদ্যা জানে। এই আদমা জাদুবিদ্যা হচ্ছে এমন বিদ্যা যে কিনা চাইলে কিছু সময়ের জন্য তার শরীর একদম অস্তিত্বহীন করে ফেলতে পারে। মানে এই জাদুর প্রভাবে কোনো জিনও তাদেরকে খুঁজে পাবে না। যেমন বাতাসেরও একটা অস্তিত্ব আছে, কিন্তু সেটা অনুভব করা যায়, দেখা যায় না। কিন্তু এই আদমা বিদ্যা এত অদ্ভুত ও ভয়ঙ্কর যে এটা প্রয়োগ করার সাথে সাথে একজন জিন তার শরীরকে একদম অস্তিত্ব শূন্য করে ফেলতে পারে এবং সে অন্যান্য জিনের সামনেই এই অস্তিত্বহীন করার কাজটা করে। তাই ওই আদিবাসী ইউরোবাদের কবিরাজ সর্দার ভালো করে জানে এই 3 জিনকে মারা অসম্ভব। ওই জিনদের থেকেও কোনো শক্তিশালী জিন যদি ওদেরকে ধরতে আসে অথবা মারতে আসে, তখন ওরা আদমা জাদুর সাহায্যে নিজেদের একদম অস্তিত্বহীন করে পালিয়ে যায়। তারপর আর ওদেরকে খুঁজে পাওয়া যায় না। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে ওই 3 জিন হচ্ছে যাযাবর শ্রেণীর জিন, যারা সমাজ থেকে বিচ্ছিন্ন এবং থাকে জঙ্গলে। মানে জিনদের ভেতরেও তো একটা সমাজ ব্যবস্থা আছে মানুষের মতো। তো এই জিনগুলো হচ্ছে সমাজচ্যুত। কি আদমা এবং আদমা জাদুর রহস্য আসলে কি, এখন সেটা বলছি। আনুমানিক 1700 শতাব্দীতে পশ্চিম আফ্রিকার কোনো একটা দেশে জন্ম হয়েছিল এই আদমার। তার জন্ম কোথায় হয়েছিল এটা নির্দিষ্ট করে বলতে পারেনি ববি ভাই। তাকে সবাই রাজকুমারী আদমা বলে চেনে। আফ্রিকার অনেকে বলেন আদমার জন্ম হয়েছিল কোনো এক রাজ পরিবারে, আবার অনেকে বলেন সে জন্মেছিল একটা সাধারণ গরিব পরিবারে। তবে আদমা ছিল একজন বুদ্ধিমতী এবং একজন আফ্রিকান সুন্দরী তরুণী। আদমা সব সময় সামাজিক কল্যাণমূলক কাজের সাথে যুক্ত থাকত। বিশেষ করে নারীদের অধিকার নিয়ে সে কাজ করত। এতে করে তার অনেক শত্রু হয়ে যায়। তার এই শত্রুদের হাত থেকে নিজে বাঁচার জন্য ও শত্রুদের শিক্ষা দেওয়ার জন্য আদমা এক সময় ভয়ঙ্কর ভয়ঙ্কর কালো জাদুর চর্চা শুরু করে। সে কিভাবে এই জাদুবিদ্যা আয়ত্ত করেছে এ বিষয়ে জানা যায়নি, তবে সে জাদুবিদ্যায় অনেক পারদর্শী ছিল। বিশেষ করে সমস্ত দৃশ্য এবং অদৃশ্য শক্তির সামনে নিজেকে অস্তিত্বহীন করা জাদুতে সে পারদর্শী ছিল। তার এমন জাদু ক্ষমতার জন্য অনেকে তাকে অতি অসাধারণ কিছু মনে করলেও তৎকালীন সময়ের অনেকে তাকে অপছন্দ করত। অনেকে বলে থাকেন সে শয়তানি বিদ্যা অর্থাৎ ডাকিনী বিদ্যা বা ডাইনি বিদ্যার চর্চা করত। যাই হোক, এই হচ্ছে আদমা সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য। আদমার কাছ থেকেই এই 3টি জিন নিজেদের লুকিয়ে ফেলার সে জাদু শিখেছে বলে কবিরাজ হেনরি সেদিন জানিয়েছিল। আদমা এই 3 জিনকে বশ করে তার জাদুবিদ্যার যাবতীয় কাজ করাতো। এখন আদমা মারা যাবার পরে ওই জিন 3টা মুক্ত হয়ে যায় আর এখন তারা স্বাধীন। প্রশ্ন থাকতে পারে, তারা যদি স্বাধীন হয়ে থাকে তবে ইউরোবা আদিবাসী কবিরাজ সর্দারের কথা অনুযায়ী তারা কেন কাজ করছে? উত্তর হচ্ছে এটা একটা চুক্তি। যাই হোক, বলে দেওয়ার পরে শর্ত অনুযায়ী এখন ওই 3 জিন ইউরোবা আদিবাসী কবিরাজ সর্দারের কাছে প্রতিশ্রুতি দিয়েছে ওরা তোমাদের সবাইকে মেরে ফেলবে। ইউরোবাদের সবচেয়ে বেশি ক্ষোভ ছিল কেভিনের ওপরে। এই জন্য ইউরোবারা তাদের কবিরাজ গুরুর কাছে অনুরোধ করে সে যেন সর্বপ্রথম কেভিনকে হত্যা করে। সেই কথা অনুযায়ী ইউরোবাদের কবিরাজ গুরু সর্বপ্রথম কেভিনের ওপরে কালো জাদু করে। যে রাতে কেভিনকে হত্যা করা হয় সেই রাতে কেভিনকে একই স্বপ্ন দেখানো হয়। মানে তোমাদের যে 3 জন যুবক মারা গেছে তারা যে স্বপ্ন দেখেছিল একটা ভোজনে গিয়ে পেট ভরে মাংস খাচ্ছে, তারপর পেট ব্যথা শুরু হয়েছে এবং অতঃপর রক্ত বমি করে মৃত্যু। মূলত ওই জিন 3টা স্বপ্নের ভেতরে এক ধরনের কাঁচা মাংস খাওয়ায়। এই মাংস খাওয়ার ফলে এই 4 জনের মৃত্যু হয়েছে। এখন প্রতিদিন তোমাদের ভেতরে 3 জন করে স্বপ্নে ওই 3 জিনের দেয়া মাংস খাবে এবং
বাঁচার উপায় নেই। এভাবে তোমাদের সবাইকে মেরে ফেলবে। এই সমস্যার সমাধান একটা, সেটা হচ্ছে ওই যাযাবর 3 জিনকে হত্যা করা, যা আমার পক্ষে অনেক কঠিন হবে। তবে আমাকে একটু সময় দাও, দেখি কি করা যায়। আপাতত আমি চলে যাচ্ছি, আগামীকাল আবার আসবো। আজকে রাতের ভেতরে আমি দেখি কোনো উপায় বের করতে পারি কিনা। তারপর হেনরি চলে যায়, আর যাবার আগে সবাইকে বলে যায় আজকে রাতে ভুলেও কেউ যেন না ঘুমায়। কারণ হচ্ছে ঘুমিয়ে গেলে গত রাতের মতো 3 জনকে স্বপ্নের ভেতরে মাংস খাইয়ে মেরে ফেলা হবে। জেগে থাকলে হয়তো এই সমস্যাটা হবে না। যাই হোক, সেদিন রাতে কবিরাজ হেনরির কথা মতো আর কেউ ঘুমানোর সাহস পায়নি। তবে দুর্ভাগ্যবশত হঠাৎ করে ভোর রাতের দিকে আবারও 3 জন যুবক রক্ত বমি করতে করতে একটা সময় মারা যায়। মারা যাবার আগে তারা এটা বলেছিল যে একটা সময় তারা অনুভব করে কেউ তাদের কাছে এসে জোর করে কিছু কাঁচা মাংস খাইয়ে দিল। যখন মাংসগুলো খাওয়াচ্ছিল তখন তারা চিৎকার করতে যেও করতে পারেনি, নড়াচড়া করার কোনো শক্তি ছিল না। এভাবে 7টা তাজা প্রাণ ঝরে যাওয়াতে আমাদের পুরো গোত্রে শোকের ছায়া নেমে এসেছিল। ওদিকে হেনরিকে আবারও খবর দিয়ে আনা হলো। হেনরি সেই অবস্থা দেখে অনেক দুঃখ প্রকাশ করে আর বলে, আমি ভেবেছিলাম হয়তো না ঘুমালে এই সমস্যা হবে না, কিন্তু এখন দেখছি এটা আমার ভাবনার থেকেও ভয়ঙ্কর। তখন উপস্থিত সবাই হেনরিকে বলে, হেনরি কিছু একটা করেন, তা না হলে আমরা কেউ বাঁচতে পারবো না। তখন হেনরি বলে, আমি গত রাতে আমার জাদুবিদ্যার মাধ্যমে জানতে পেরেছি যে এই সমস্যা সমাধানের একটা উপায় আছে, তবে সেটা অনেক কঠিন। উপস্থিত সবাই জিজ্ঞেস করে কি সেই উপায়। তখন হেনরি বলে, 4 পূর্বপুরুষের জাদু। উপস্থিত সবাই জিজ্ঞেস করে কি সেই 4 পূর্বপুরুষের জাদু। তখন হেনরি বলে, আফ্রিকা মহাদেশের ভেতরে একজন বিখ্যাত কবিরাজ ছিলেন যার নাম হচ্ছে গৌ। এই গৌকে বলা হতো কবিরাজ সম্রাট। গৌ প্রতিটা জাদু কাটানো বিদ্যা জানত। হেনরি বলছেন, গতকাল রাতে আমি একটা সাধনার মাধ্যমে জানতে পারি এই সমস্যার সমাধান আছে একমাত্র গৌয়ের হাতে। একটু বলে রাখি, আফ্রিকাতে কবিরাজের ছেলে কবিরাজ হয়। এটা ওখানকার একটা নিয়ম যেটা বিশ্বের অনেক দেশে দেখা যায়। তো এই গৌয়ের পূর্বপুরুষেরা কবিরাজ ছিল। তো বংশ পরম্পরায় গৌ একজন কবিরাজ হয়ে ওঠে। কিন্তু গৌ এমন কিছু সাধনা করেছিল যেটা অন্যান্য কবিরাজরা চিন্তা ভাবনা করতেও ভয় পায়। যেমন মৃত মানুষের আত্মা বন্দি করে তাদেরকে দিয়ে কাজ করানো। এখানে আত্মা বলতে আমরা কারিম বুঝি, তবে সমস্যা হচ্ছে গৌ মারা গেছে অনেক দিন আগে। এমনকি তার ছেলে সহ পরবর্তী 3 পুরুষ মারা গেছে। বর্তমানে গৌয়ের বংশধর যিনি আছেন তিনি অনেক দূরে থাকেন। রাতারাতি তার কাছে গিয়ে তাকে দিয়ে কাজ করানো অসম্ভব। তাছাড়া সে গৌয়ের মতো ওই রকম অভিজ্ঞতা অর্জন করতে পেরেছিল কিনা সেটাও ভাবার বিষয়। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি 4 পূর্বপুরুষের জাদু করব। উপস্থিত সবাই তখন হেনরিকে জিজ্ঞেস করে কি সেই 4 পূর্বপুরুষের জাদু। তখন হেনরি বলে, আমি গৌয়ের আত্মা ফিরিয়ে আনবো আর সেই আত্মার কাছ থেকে জেনে নেব এই সমস্যার সমাধান। তবে এই কাজটা করা মোটেও সহজ নয়। গৌয়ের আত্মা ফেরাতে হলে আমাকে তার পরবর্তী 3 পুরুষের আত্মা ফেরাতে হবে। মানে গৌয়ের আত্মা ফেরাতে হলে প্রথমে গৌয়ের নাতির ছেলের আত্মা ফেরাতে হবে, তারপর গৌয়ের নাতির ছেলের আত্মার ওপর ভর করে গৌয়ের নাতির আত্মা ফেরাতে হবে। সেই আত্মার উপরে ভর করে গৌয়ের ছেলের আত্মা ফিরবে, তারপর সেই আত্মার উপরে ভর করে গৌয়ের আত্মা ফিরবে। এটাকে বলে ম্যাজিক অফ 4 অ্যানসেস্টার্স, অর্থাৎ 4 পূর্বপুরুষের জাদু। এই 4 পূর্বপুরুষের জাদু কিভাবে করা হয়েছিল আর আত্মা কিভাবে ফিরেছিল সেটা বর্ণনা করার আগে আমি কিছু কথা বলতে চাই, কেননা এই বিষয় নিয়ে তর্ক হতে পারে। আমি চাই না আমার জন্য ভূত.com এইরকম কোনো পরিস্থিতিতে পড়ুক। তাই এরকম কিছু যাতে না ঘটে সেই বিষয়ে সতর্ক থাকা আমার দায়িত্ব। দেখুন, আমরা মুসলিম, তাছাড়া এই শো যারা শুনেন তার সিংহভাগ
মুসলিম। আমরা বিশ্বাস করি মানুষ মারা গেলে তার রূহ বা আত্মা বারজাকের জীবনে চলে যায়, সেখান থেকে আত্মা ফিরে আসার কোনো সুযোগ নেই। আর আমরা এটাও জানি যে আমাদের সকলের সাথে একটা করে কারিন জিন থাকে। এই কারিন জিন আমাদের সকলের জন্মের সাথে আমাদের সাথে যুক্ত হয়ে যায়। আমাদের মৃত্যু হলেও এই কারিন জিন কিন্তু বেঁচে থাকে। কতদিন বেঁচে থাকে এই বিষয়ে আমি আসলে জানি না, তবে সে বেঁচে থাকে। আমরা অনেক ঘটনার মাধ্যমে জেনেছি যে কারিন জিন হাজির করা হয়েছে বা অনেকে এই কারিনের সাহায্যে কাজ করেছেন। মূল বিষয় হচ্ছে নির্দিষ্ট কিছু প্রক্রিয়ার মাধ্যমে কারিন জিন হাজির করা যায়, আর এই কারিন জিনকে দিয়ে কাজ করানো যায়। আমরা যেটাকে কারিন জিন হিসেবে জানি, আফ্রিকানরা অথবা অন্যান্য অনেক দেশের মানুষ সেটাকে স্পিরিট বলে। আমি ববি ভাইকে দেখেছি, উনি যখন কিছু খান বা পান করেন, ধরুন উনি একটা সফট ড্রিঙ্ক নিলেন, সেটা খুলে ছোট ছোট করে 4 ফোঁটা ড্রিঙ্ক মাটিতে ফেলে তারপর তিনি সেটা পান করবেন। এর কারণ আমি জানতে চাইলে উনি আমাকে বলেছেন যে উনি বিশ্বাস করেন ওনার 4 পূর্বপুরুষেরা এখনো এই দুনিয়াতে আছে, যারা প্রতিনিয়ত ওনাদের চারপাশে থাকে। যাই হোক, এখন এই ঘটনার মূল পর্ব, 4 পূর্বপুরুষের জাদু, সেটা বর্ণনা করছি। সেদিন হেনরি কিছু সময়ের জন্য চলে যায়, তারপর সে আরো 5 জন অভিজ্ঞ কবিরাজকে সাথে করে ফিরে আসে। সেই সাথে কিছু জিনিস নিয়ে আসে। তার ভেতর ছিল 4টি কবুতর, কিছু পাখির পালক, 4টা মানুষের খুলি, কিছু রং, মোমবাতি ইত্যাদি। হেনরি বলেছেন সূর্য যখন একদম মাথার উপরে থাকবে, অর্থাৎ ভর দুপুর, ঠিক তখন আমি আমার সহকর্মী এই 5 বন্ধু আমাদের রিচুয়াল শুরু করব। আমাকে একটা ফাঁকা জায়গা দিতে হবে, সেখানে আমরা ছাড়া আর কেউ যেন না আসতে পারে, সেই বিষয়ে আপনাদের খেয়াল রাখতে হবে। ববি বলছেন হেনরির কথা মতো তাকে কেভিনের বাড়িটা ছেড়ে দেয়া হয়, আর আমরা দূর থেকে হেনরির কর্মকাণ্ড লক্ষ্য করছি। তো সূর্য যখন একদম মাথার ওপরে, তখন হেনরি কবুতর 4টাকে জবাই করে প্রত্যেকটা কবুতরের রক্ত আলাদা আলাদা করে রাখে। তারপর হেনরি সেই 4টা মানুষের খুলি বের করে, এক একটা খুলির ওপরে একটি করে কবুতরের রক্ত ঢেলে দেয়। রোদের তাপে কিছুক্ষণ পরে খুলিগুলোর রক্ত শুকিয়ে যায়। তারপরে হেনরি কিছু পাখির পালক আগুনে পুড়িয়ে সেটা ছাই করে নেয়। সেই ছাইয়ের সাথে কিছুটা রং মিশিয়ে সামান্য পানি দিয়ে সেটাকে এক ধরনের কালির মতো বানিয়ে ফেলে। তারপর রোদে শুকিয়ে যাওয়া রক্ত মাখা মাথার খুলিগুলোর ওপরে আঙুলের সাহায্যে কিছু একটা লিখতে শুরু করে হেনরি। এক সময় এক এক করে 4টা মাথার খুলির ওপরে লেখা শেষ হলে আবারও খুলিগুলো কিছুক্ষণ রোদে শুকিয়ে নেয় হেনরি। খুলিগুলো শুকিয়ে গেলে হেনরি সহ বাকি কবিরাজরা সেই 4টি মাথার খুলি নিয়ে কেভিনের সেই কবিরাজি করার জন্য যে ঘর, সেই ঘরে চলে যায়। তারপর সেখানে সবাই মিলে শুরু করে একটি যজ্ঞ। ববি ভাই বলছেন ওই দিন ওই 6 কবিরাজ একটা মালসার ভেতরে আগুন জ্বালিয়ে সেই আগুনের পাত্রের পাশে এই 4টি মানুষের মাথার খুলি রেখে তন্ত্র মন্ত্র পড়তে থাকে এবং তাদের জানা জাদুবিদ্যা সব জাহির করতে থাকে। সেদিন দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এই 6 জন কবিরাজ এই রিচুয়াল করেছিল। এতে করে নাকি এই 4 পুরুষের আত্মা পূর্ণ শক্তি পেতে সক্ষম হয়েছিল। একটা কথা বলে রাখা ভালো, এই যে 4টি মানুষের মাথার খুলি, এগুলো মূলত ওই কবিরাজদের ভেতরে কোনো একজনের 4 পূর্বপুরুষের মাথার খুলি ছিল, যেমন বাবার, দাদার, দাদার বাবার এবং তার বাবার। কেননা এই ম্যাজিক সম্পূর্ণ করতে হলে এমন 4টা মানুষের খুলির প্রয়োজন, যা হতে হবে 4 পূর্বপুরুষের মাথার খুলি। যাই হোক, সন্ধ্যা পর্যন্ত টানা যজ্ঞ শেষ করে হেনরি এবং বাকি কবিরাজরা বাইরে চলে আসে। তারপর হেনরি আমাদের সবাইকে ডাকে। আমরা হেনরির কাছে গেলে হেনরি আমাদের বলে, আপনারা দয়া করে কেউ ঘর থেকে বের হবেন না। সূর্য ডোবার সাথে সাথে আমি আমার আসল কাজ, অর্থাৎ 4 পূর্বপুরুষের আত্মা ফেরানো জাদু শুরু করব। বাইরের পরিবেশটা তখন অস্বাভাবিক হয়ে যেতে পারে, সবার কাছে মনে হতে পারে
প্রচন্ড ঝড় তুফান হচ্ছে, দয়া করে কেউ ভয় পাবেন না, আর ভুলেও এই উঠানের চারপাশে কেউ আসবেন না। যদি কেউ আসেন তবে নিজ দায়িত্বে আসবেন, কেননা তারা চরম ক্ষতির সম্মুখীন হতে পারেন। হেনরির কথা শোনার পরে আমরা তাকে আশ্বস্ত করি যে আমরা কেউ আসবো না এখানে, আপনি আপনার কাজ চালিয়ে যান। সেদিন সূর্য ডোবার পরে শুরু হয় আসল কাজ। ববি ভাই বলছেন আমরা তখন আড়াল থেকে দেখতে থাকি হেনরি কি করছেন। তাছাড়া এই সমস্যা সমাধানের পরে হেনরি আমাদের সবকিছু খুলে বলেছিল। আমি ঘটনার ধারাবাহিকতা বজায় রাখার জন্য সেটা এখন বলছি যে কিভাবে করা হয়েছিল, কি করা হয়েছিল এই 4 পূর্বপুরুষের আত্মা ফেরানোর সময়। সেদিন হেনরি উঠোনের মাঝখানে একটি কাপড় বিছিয়ে সেখানে সেই 4টি মানুষের মাথার খুলি রাখে। তারপর সেই খুলি বরাবর 4টি দাগ কেটে দেয়, মানে 4টি খুলির সামনের দিকে একটি করে সরল রেখা টানে। সেই দাগের উপরে কিছু রং ছিটিয়ে সেগুলোর উপরে মোমবাতি স্থাপন করে, অনেকটা অ্যাসেম্বলির মতো করে সাজিয়ে নেয়। এরপর সেই মোমবাতিতে আগুন জ্বালিয়ে হেনরি সহ বাকি কবিরাজরা খুলিগুলোর সামনে দিয়ে এক লাইনে বসে পড়ে। তারপর সবাই মন্ত্র পড়া শুরু করে। ঘন্টার পর ঘন্টা মন্ত্র পড়েই যাচ্ছে তারা। বেশ কিছুক্ষণ মন্ত্র পাঠ করার পরে চারপাশে ঝড় উঠতে থাকে, মনে হচ্ছে এখনই সব লন্ডভন্ড করে দেবে। অবাক করা বিষয় হচ্ছে এত বাতাসের ভেতরেও মোমবাতিগুলো ঠিকই জ্বলছে। একটি ভয়ঙ্কর পরিবেশ সৃষ্টি হয় তখন। এভাবে ঝড় বাতাস চলাকালীন সময় প্রথম সারির মোমবাতিগুলো এক এক করে নিভে যায়। তারপর তার কয়েক সেকেন্ড পরে একটি আলো এসে প্রবেশ করে প্রথম খুলির ভেতরে। আলোটি যখন প্রথম খুলির ভেতরে প্রবেশ করেছে তখন সব কবিরাজ একসাথে দাঁড়িয়ে যায়। তারপর তারা সুরেলা কণ্ঠে একটি লাইন বলতে থাকে, যার বাংলা অর্থ হচ্ছে তোমার পিতাকে নিয়ে এসো। এভাবে কিছুক্ষণ গান গাওয়ার পর ওই আলোটি আবার ওই খুলি থেকে বেরিয়ে চলে যায়। তার কয়েক মিনিট পরে দ্বিতীয় লাইনের মোমবাতি সব এক এক করে নিভে যায়। তারপর একটি আলো এসে দ্বিতীয় মাথার খুলির ভেতর প্রবেশ করে। ওই আলোটি যখন দ্বিতীয় খুলির ভেতরে প্রবেশ করে তখন সব কবিরাজ আবারও একই সুরে সেই গান গাইতে থাকে। তার কিছুক্ষণ পরে আবারও একই ঘটনা ঘটে, আলোটি খুলি থেকে বের হয়ে যায়। তৃতীয় লাইনের মোমবাতিগুলো এরপর সব নিভে যায়। আরেকটি আলো এসে তৃতীয় মাথার খুলিতে প্রবেশ করে। প্রবেশ করার সাথে সাথে কবিরাজরা সেই একই গান আবারও গাইতে থাকে। তার কিছুক্ষণ পর আবার সেই তৃতীয় আলোটি খুলি থেকে বেরিয়ে যায়। তৃতীয় খুলিটি যখন ওখান থেকে চলে যায় তারপর পরিবেশটা আরো বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে। মনে হচ্ছে এক্ষুনি সব লন্ডভন্ড হয়ে যাবে। চারপাশ জুড়ে তখন প্রচন্ড বাতাস বইছে। এমন সময় চতুর্থ লাইনের মোমবাতিগুলো নিভে যায় এবং একে একে 4টি আলো 4টি খুলিতে প্রবেশ করে। যখনই ওই আলো খুলিগুলোর ভেতরে প্রবেশ করেছে তখন আবার সেই কবিরাজরা উঠে দাঁড়ায় এবং সবাই একসাথে বলতে থাকে, হে মহাত্মা, বাঁচাও আমাদেরকে বাঁচাও। এইভাবে বেশ কিছুক্ষণ চলার পরে ওই 4টি মানুষের মাথার খুলি মানুষের মতো কথা বলে ওঠে। ওরা বলে, তোদের এত বড় সাহস, আমাদের বিরক্ত করিস। তখন হেনরি বলে, আমাদের ক্ষমা করে দাও, আমরা যে বড় অসহায়, আমাদের আর কোনো পথ খোলা ছিল না, আমরা বাধ্য হয়ে তোমাদেরকে ডেকেছি। তারপর ওই 4 পূর্বপুরুষের সাথে কবিরাজ হেনরির অনেক কথা হয়। অবশেষে হেনরি সক্ষম হয় তাদের শান্ত করতে। এক পর্যায়ে চতুর্থ খুলির যেটার ভেতরে গোমের আত্মা ছিল সে বলে, আমাদের কেন ডেকেছিস সেটা বল। তখন হেনরি সবকিছু খুলে বলে কিভাবে ইউরোবারা ইবদের ওপরে কালো জাদু করেছে আর এই সমস্যার সমাধান কি সেই বিষয়ে গোয়ের কাছে তারা জানতে চায়। সবকিছু শুনে গো বলে, এই সমস্যার সমাধান হচ্ছে আয়না জাদু। তারপর গো হেনরিকে বলে দেয় কিভাবে সেই আয়না জাদু করতে হবে, আর গো এটাও বলে দেয় আজকে রাতে কোন 3 যুবক মারা যাবে। তাদেরকে যদি বাঁচাতে চায় তাহলে তাদেরকে পানির ভেতরে রাখতে হবে। এই জিনের জাদু পানিতে কাজ করে না। ওরা 3 জন যেন আজকে সারা রাত পানির ভেতরে কাটিয়ে দেয়, তাহলেই বাঁচতে পারবে। এরপর সে বলে,
আর তুই আগামীকাল আয়না জাদু প্রয়োগ করবি। এই আয়নার ভেতরে তাদেরকে বন্দি করে হত্যা করবি। পুরো প্রক্রিয়াটি কিভাবে করতে হবে সেটা গৌ হেনরিকে শিখিয়ে দেয়। তারপর সেই মানুষের মাথার খুলিগুলো থেকে একে একে 4টি আলো উড়ে চলে যায়। এভাবেই শেষ হয় 4 পূর্বপুরুষের জাদু। সবকিছু সম্পূর্ণ হওয়ার পর হেনরি সবাইকে আবারও ডাকে। আমরা তার কাছে গেলে সে সবকিছু খুলে বলে। তারপর সেই 3 জন যুবককে, যাদেরকে আজকে রাতে মেরে ফেলা হবে, তাদেরকে একটি পুকুরে রাত কাটাতে বলা হয়। হেনরির কথা মতো ওই 3 জন যুবক সারা রাত পুকুরের পানিতে কাটিয়েছিল। পরের দিন বিকেলে হেনরি একা আসে, সাথে 3টা আয়না নিয়ে। হেনরিকে দেখে আমরা সবাই তার কাছে এগিয়ে গেলাম। তখন হেনরি বলে, আমাদের কোনো সমস্যা হয়েছে কিনা? আমরা তাকে বলি, না, আজকে আর কোনো সমস্যা হয়নি। যাই হোক, সেদিন বিকেল থেকে হেনরি একটা রিচুয়াল শুরু করে, যেটা কেভিনের উঠোনে বসে সে করেছিল। রিচুয়ালটা মূলত একটি পূজা পাঠ ছিল, যেটা সঙ্গত কারণে আমি বর্ণনা করতে চাই না। সেদিন সূর্য ডোবার পরে হেনরি একটি গণ্ডি কেটে বসে। তার সামনে ছিল 3টি আয়না। সেই 3টি আয়নার সামনে রেখে মন্ত্র পাঠ করতে থাকে। কিছুক্ষণ মন্ত্র পাঠ করার পরে একসাথে 3টি আলো এসে সেই 3টা আয়নার ভেতরে প্রবেশ করে। তারপর হেনরি একটা ছুরি দিয়ে একটি আয়নার ভেতরে আঘাত করে। যখনই সে ছুরি দিয়ে আয়নার ভেতরে আঘাত করে, তখন প্রচন্ড একটি আর্তনাদের শব্দ ভেসে আসে। ববি ভাই বলেছেন, ওই আর্তনাদের শব্দটা এত জোরালো ছিল, যেমনটা খুব নিকটে বজ্রপাত হলে হয়। উপস্থিত সবার কানের পর্দা ফেটে যাবার মতো অবস্থা হয়েছিল। এভাবে একে একে 3টি আয়নাকে হেনরি আঘাত করে ছুরি দিয়ে, আর প্রত্যেকবার ওইভাবে আর্তনাদের শব্দ ভেসে আসে। এটা শেষ করার পরে হেনরি আমাদের সবাইকে ডাকে এবং সে বলে, সমস্যার সমাধান হয়ে গেছে। আজকে থেকে তোমরা সবাই ইউরোবাদের কালজাদু থেকে মুক্তি পেলে। এভাবেই একটি ভয়ঙ্কর সমস্যার সমাধান করেছিল হেনরি। তারপরে ইউরোবা এবং ইবোদের ভেতরে অনেকবার কালজাদুর লড়াই হয়েছে। 2 পক্ষ ভয়ঙ্কর ভয়ঙ্কর জাদু করেছে উভয় পক্ষের ওপরে। সেই সব ঘটনা ববি ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে আমি পর্যায়ক্রমে পাঠাবো ইনশাল্লাহ। কর্মব্যস্ততার কারণে ঘটনা সংগ্রহ করতে এবং লিখতে আমার অনেক সময় লেগেছে, কেননা আমি ববি ভাইয়ের কাছ থেকে একটু একটু করে ঘটনা শুনি আর একটু একটু করে লিখি। জানি না কতটা গুছিয়ে লিখতে পারলাম। ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনানোর অনুরোধ রইল। অনাকাঙ্ক্ষিত ভুল ত্রুটির জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এরপরে আমি চুকসের দাদু বাগলার দাদুর একটি ঘটনা লিখে পাঠাবো ইনশাল্লাহ। ভালো থাকবেন। আপনার জন্য হলো শুভ কামনা। আল্লাহ হাফেজ। এই বলে মেহেদী হাসান তার ঘটনা শেষ করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি সবার কাছে এই ঘটনাটি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। অনুগ্রহপূর্বক আমাদের ফেসবুকের সাথে সংযুক্ত হবেন এবং যারা শুনছেন কিন্তু এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদেরকে অনুরোধ করব আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে করে আপনি সব সময় তাৎক্ষণিকভাবে সমস্ত নোটিফিকেশন পেয়ে যান। আমরা এখন বিদায় নেব। বিদায় নেবার আগে জানিয়ে যাই যে সামনেই ঈদ, কিন্তু মনে হচ্ছে যে বেশ দূরে আছে ঈদ, কিন্তু ভেতরে ভেতরে কিন্তু আমাদের অনেকেরই প্রস্তুতি নেওয়া শুরু হয়ে গেছে। সুতরাং বুঝতেই পারছেন আমাকেও প্রস্তুতি নিতে হবে, কারণ ঈদের সময় আমি দারুণ কিছু এপিসোড উপহার দিতে চাই, দারুণ কিছু ঘটনা আপনাদের সামনে নিয়ে আসতে চাই। আর সেই কারণেই যারা এখনো আমাকে ঘটনা পাঠাননি তারা পাঠিয়ে দিন। দেরি করবেন না, সময় বেশি নেই। আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই আশা করেই আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।